একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2026 থেকে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পেজগুলি আছে তার 1 নম্বর পেজের অ্যান্সার সমস্ত সমাধান আমি আগেই দিয়ে রেখেছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় স্কুল যেটি আছে আরামবাগ গার্লস হাই স্কুল তার সমস্ত কোশ্চেন, সমস্ত যে ম্যাথগুলি আছে উপপাদ্য সহ উপপাদ্যের পেজ নাম্বার বলে দেবো, আর বইয়ে যেখানে আছে খুলে দেখিয়ে দেবো, এবং সম্পাদ্য ও রাশি বিজ্ঞানটা সরাসরি সাথে সাথে করে দেখিয়ে দেবো, না দেখালে বোঝা যায় না কী করে কী করতে হবে। আর বাকি যে ম্যাথগুলি আছে সেগুলি আমি খাতায় করে রেখেছি, সেগুলি তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। আর 1 নম্বর পেজের অ্যান্সারও এইভাবেই দেওয়া আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে 1 নম্বর পেজটি দেখতে পারো। আমি গণিতের যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নবম শ্রেণীর আলাদা একটা প্লে লিস্ট করে রাখছি, তোমরা সেখানে চেক করলে পরপর ভিডিও পেয়ে যাবে। আমি পরপর সেই প্লে লিস্টেই ভিডিও দিতে থাকবো, তাই প্লে লিস্টটা সেভ করে রেখো। আর অন্যান্য সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ বা লাইফ সায়েন্সের ভিডিও এই চ্যানেলে আমরা দিচ্ছি, যদি তোমরা চাও তাহলে সেই সব ভিডিও দেখতে পারো। আমি সবেরই প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো। সেকেন্ড ইউনিট টেস্ট নবম শ্রেণীর জন্য একটা আলাদা প্লে লিস্ট আছে, সেই লিঙ্কটাও দিয়ে রাখবো, তোমরা দেখে নিও, তাহলে সমস্ত সাবজেক্টের ভিডিও এক জায়গায় দেখতে পাবে। আর সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা চাইলেও সেইভাবেও প্লে লিস্ট দিয়ে রাখছে, তোমরা চেক করে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো তাহলে শুরু করা যাক। দ্বিতীয় নম্বর যে স্কুলটি আছে তার প্রথম কোশ্চেন আছে একের কোশ্চেন, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? দেখো, 40 টাকায় কিনেছে অর্থাৎ ক্রয় মূল্য সমান 40 টাকা, বিক্রয় মূল্য সমান 60 টাকা, লাভ হচ্ছে 60 - 40 মানে 20 টাকা। শতকরা লাভ বের করতে গেলে লাভ আপন ক্রয় মূল্যকে করে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 20/40 50, তার মানে শতকরা লাভ হচ্ছে 50 টাকা। অপশন আছে এর দাগ, মানে এইটা 50 টাকা। এরপর আছে 2 দাগ, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরি এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2। প্রশ্নানুসারে a√2 সমান 13√2, এই √2 কেটে যাবে, তাহলে a সমান 13। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, বাহু যেহেতু 13 তাই 13 স্কোয়ার মানে 169 বর্গ সেমি। অপশন সি এরটা, তার মানে সি এর দাগটা ঠিক। এরপর আছে যদি x11 এবং 5, 7 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব 4√2 একক হয়, তবে x এর মান। দেখো, দুটি বিন্দু দেওয়া থাকলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আগের পেজেও ভালো করে সূত্রটা লিখে দেওয়া ছিল, সূত্রটা তবু একবার বলছি। x1 - x2, এটা x1 এটা x2, তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার দিয়ে তার বর্গমূল। সেটা করলে দেখো √x - 5 এর হোল স্কোয়ার প্লাস 11 - 7 এর হোল স্কোয়ার একক। প্রশ্নানুসারে এইটা সমান 4√2। এরপর √টা মানে বর্গমূল, বর্গ যদি করে উভয় পক্ষকে, তাহলে এইখানে √, উঠে যাবে, এটা বর্গ হবে, মানে বর্গ মানে স্কোয়ার হবে। এবার x - 5 এর হোল স্কোয়ার, 4 এর স্কোয়ারটা এপাশকে আসে, 4√2 দেখো এর হোল স্কোয়ার করলে 4√2 এর হোল স্কোয়ার মানে 4√2 × 4√2, 4 গুণ করলে 16, √2 গুণ করলে হয় 2, তাহলে 16 × 2 সমান 32। তাহলে 32 - 16, x - 5 এখানে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা পাশকে সমানের এই ধারকে আসলে বর্গমূল হয়, তাহলে √16, √16 মানে প্লাস -4। এবার x - 5 মানে হয় +4, আর x - 5 মানে না হলে -4। যদি +4 হয়, x - 5 সমান +4 হলে -5টা পাশকে আসলে +5 সমান 9। আবার x - 5 সমান যদি -4 হয়, তাহলে x সমান -4 + 5 সমান +1, অর্থাৎ x সমান 9 বা মানে 9 বা +1। অপশন হচ্ছে এ, তাহলে অ্যান্সার হবে এ এটা। এরপর হচ্ছে 4 দাগ, দেখো PQR ত্রিভুজে PQR কোণ সমান 90 ডিগ্রি এবং PR সমান 10 সেমি। PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? PQR ত্রিভুজে PQR কোণ বলেছে 90 ডিগ্রি, PQR কোণ 90 ডিগ্রি। দেখো PQR এই কোণটা 90 ডিগ্রি। PR অতিভুজ, এখানে পিয়ারটা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে এখানে পিয়ার হচ্ছে অতিভুজ, তার মান দিয়েছে 10 সেমি। তাহলে পিয়ার বাহুর মধ্যবিন্দু যদি এস হয়, এখানে মনে করো পিয়ার বাহুর মধ্যবিন্দু যদি এস হয়, তাহলে QS এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত মধ্যমা, এই যে অতিভুজ তার উপর অঙ্কিত মধ্যমা অতিভুজের অর্ধেক হয়। তাহলে PQR ত্রিভুজে পিয়ার সমান মানে পিয়ারটা হচ্ছে দেখো অতিভুজ, পিয়ারটা অতিভুজ এই যে, আর QS হচ্ছে মধ্যমা, তাহলে QS সমান ½ × পিয়ার, যেহেতু অতিভুজের অর্ধেক, তাহলে অতিভুজের মান দেওয়া হচ্ছে 10 সেমি, তার মানে ½ × 10 সমান 5 সেমি। অপশন হচ্ছে বি এর অপশন, অ্যান্সার হবে বি এরটা। এরপর 2 দাগের একটা আছে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? দেখো ধরি বিক্রয় মূল্য 100 টাকা,
বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, অতএব ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, কারণ ক্রয় মূল্যটা কম হতে হবে বিক্রয় লাভ হতে গেলে, তাই বিয়োগ করতে হচ্ছে। যদি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে যে যতটা লাভ বলবে সেটা বিয়োগ করতে হবে, মানে 80। তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বের করতে গেলে লাভ আপন বা লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়। এখানে দেখো লাভ হচ্ছে 20, তার মানে 20 আর ক্রয় মূল্য হচ্ছে 80, তাহলে 20/80 ইন্টু 100, 20 80 কাটলে 4, 100কে 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 25 টাকা। এরপর দেখো 2 কোশ্চেনটা আছে, এবিসি ত্রিভুজে এডি মধ্যমা এবং এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 2:3 হয়, তাহলে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে পিডিসি এর ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দেখো এখানে ছবিটা যদি আঁকি, বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এডি মধ্যমা মানে বিসি বাহুর মধ্যবিন্দুটি এডি মধ্যমা, আর এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু, এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যাতে বলেছে এডিপি ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 2:3 হয়। তাহলে দেখো এটা ছবি। এবার এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, সেহেতু এবিডি ত্রিভুজ সমান এডিসি ত্রিভুজ, কারণ মধ্যমা ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এবিডি ত্রিভুজ সমান হচ্ছে এডিসি ত্রিভুজ। আবার দেখো এবিসি ত্রিভুজের অর্ধেকটা হচ্ছে এবিডি ত্রিভুজ, তাই এবিসি ত্রিভুজ সমান হচ্ছে 2 ইন্টু এবিডি ত্রিভুজ, মানে এটা যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলেই এবিসি ত্রিভুজটা পাওয়া যাবে। এই দুটো মনে রাখতে হবে, পরে কাজে লাগবে। তারপর দেওয়া আছে এডিপি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজের অনুপাত হচ্ছে 2:3, অতএব ত্রিভুজ এডিপি ত্রিভুজ সমান 2/3, আর এটা যদি এপাশে আসে তাহলে ইন্টু এবিডি ত্রিভুজ, তাহলে পিডিসি ত্রিভুজ, এই যে পিডিসি ত্রিভুজ সমান এই ত্রিভুজটা সমান, দেখো এই পুরো ত্রিভুজটা থেকে এইটা বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে এই ত্রিভুজটা, মানে পুরো ত্রিভুজটা থেকে এডিসি ত্রিভুজ থেকে এডিপি যদি বিয়োগ করা হয় তাহলে পিডিসি ত্রিভুজ থাকবে, তাহলে পিডিসি ত্রিভুজ সমান এডিসি ত্রিভুজ মাইনাস এডিপি ত্রিভুজ সমান, দেখো এডিসি ত্রিভুজ, এখানে এডিসি ত্রিভুজ সমান এবিডি ত্রিভুজ আছে, তাহলে এখানে এবিডি ত্রিভুজ বসাচ্ছে, আর এডিপি ত্রিভুজ দেখো এখান থেকে বের করেছি 2/3 এবিডি ত্রিভুজ, তাহলে 2/3 এবিডি ত্রিভুজ দিয়ে ভগ্নাংশে যোগ বিয়োগ করা হচ্ছে 3 এবিডি ত্রিভুজ মাইনাস 2 এবিডি ত্রিভুজ সমান হচ্ছে এবিডি ত্রিভুজ বাই 3। এবার যে চেয়েছে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দেখো পিডিসি ত্রিভুজ, এই যে পিডিসি ত্রিভুজ, এগুলো সবই পিডিসি ত্রিভুজ, এই মানটা দেখো বেরিয়েছে এবিডি ত্রিভুজ আপন 3, তাহলে এবিডি ত্রিভুজ আপন 3 ইস্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে আছে 2 ইন্টু এবিডি ত্রিভুজ, তাহলে এখানে বসাচ্ছি 2 ইন্টু এবিডি ত্রিভুজ, সেই হিসাবে দেখো 3 দিয়ে যদি পুরোটা গুণ করি 3 এই 3 কাটছে, এটা 3 ইন্টু 2, তাহলে 3 2 6, এখানে দেখো এবিডি ত্রিভুজ ইস্টু 6 এবিডি ত্রিভুজ কেটে গেলে 1:6, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এটা 1:6। এটা কিন্তু একটু ভালো করে বুঝবে, একটু বুঝে করতে হবে। এরপর আছে দেখো 3 একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি হলে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। দেখো মিনিটের কাঁটাটি একটি যদি বৃত্তাকার পথ ঘোরে, মনে করো এটা মিনিটের কাঁটা, যদি একটি বৃত্তাকার পথ ঘোরে তাহলে তার ব্যাসার্ধ হবে 7 সেমি। মনে করো এটা ঘুরলো, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে মিনিটের কাঁটার যদিটা দৈর্ঘ্য সেটাই ব্যাসার্ধ, তাহলে যেহেতু মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, তাহলে যে পরিধিটা ঘুরবে তার ব্যাসার্ধ হবে 7 সেমি। 60 মিনিটে কাঁটাটি ঘোরে তার পরিধির সমান পথ, মানে 1 মিনিটে, দেখো 60 মিনিটে যদি তাহলে পরিধির সমান পথ হচ্ছে, মানে পরিধি যেইটা সেইটাই বের করতে হচ্ছে, তাহলে 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু 7, ব্যাসার্ধ যেহেতু 7, এই 7 কাটছে, তাহলে পরিধি হচ্ছে 44 সেমি। এবার 15 মিনিটে এখানে বের করতে বলেছে যে 15 মিনিটে কাঁটাটি কতটা ঘুরবে। 15 মিনিটে যাবে, মনে করো এখান থেকে কাঁটাটি এতটা আসবে, মানে যদি 60 মিনিটে যায় 44 সেমি, তাহলে 1 মিনিটে যাবে 44/60 সেমি, আর তার 15 মিনিটে যাবে হচ্ছে 44/60 ইন্টু 15, মানে হচ্ছে 11 সেমি। দেখো 15 60 কাটলে 4, 4 44, 44কে 4 দিয়ে কাটলে 11, তাহলে থাকছে 11 সেমি। এবার আছে দেখো 4টা ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক এবং y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব x অক্ষ থেকে 12 একক। বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে আগে, তাহলে বিন্দু দুটি ধরে নিতে হবে। যদি ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত y অক্ষ থেকে 5 একক দূরে যে বিন্দুটি, সেটি দেখো ছবি এঁকে আগে বুঝে নেবে। এটা যদি ছবিটা হয়, এখান থেকে দেখো ঋণাত্মক x অক্ষের উপর, মানে এদিকে অবস্থিত হবে, x অক্ষের উপর অবস্থিত হলে y সমান 0 হয়। এবার y অক্ষ থেকে 5 একক দূরে, মানে -5
5 একক, এদিকটা মাইনাস, তাই -5 0 বিন্দুটা। আর ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু দূরত্ব এক্স অক্ষ থেকে 12, ওয়াই অক্ষের ওপর অবস্থিত মনে করো এটা, এবার এক্স অক্ষ থেকে 12 একক, মানে এখান থেকে 12 একক দূরে যদি বিন্দুটা অবস্থিত হয়, তার মানে ওয়াই হচ্ছে 12 আর এক্স হচ্ছে 0, এক্স 0 বলে ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাহলে বিন্দুটা হচ্ছে 0 12। তাহলে এই বিন্দু দুটি -5 0 আর 0 12 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে x1 - x2, তাহলে -5 - 0 হোল স্কোয়ার প্লাস y1 মানে 0 y2 -12 হোল স্কোয়ার একক। এবার অ্যান্সারটা বের করলে দেখো -5 এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, -5 এর স্কোয়ার মানে 25, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় 25 প্লাস 12 স্কোয়ার মানে 144, 144 আর 25 যোগ করলে হচ্ছে 169, তাহলে √169 সমান 13 একক। অর্থাৎ এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 13 একক বা 13 একক। দেখো পাঁচেরটা যে ইয়াটা দেওয়া আছে দেখো 60 64 65 69 70 74 75 79, এইটার যেটা দিয়ে শেষ হয়েছে মানে আগেরটার যে ঊর্ধ্বসীমা আর পরের শ্রেণীর যে নিম্নসীমা সেটা যেহেতু একই নয়, মানে এটা 64 এটা 65, তার মানে এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিটাকে নিতে হবে, তারপর ম্যাথটা করতে হবে। তাহলে এগুলো লিখে যে শ্রেণীগুলি শ্রেণীসীমানার সাহায্যে প্রকাশ করে পাই, এইখানে শ্রেণীসীমানার মধ্যে প্রকাশ করতে গেলে 60কে মানে যেটা নিম্ন সীমা সেটাকে 0.5 দিয়ে বিয়োগ করতে হবে, আর ঊর্ধ্বসীমাকে 0.5 দিয়ে যোগ করতে হবে সবগুলোর ক্ষেত্রে। করে পাচ্ছি দেখো 59.5 মাইনাস 64 মানে 59.5 থেকে 64.5, 64.5 থেকে 69.5, তারপর 69.5 থেকে 74.5, এইভাবে। এবার প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে দেখো এই ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হয়, বিয়োগ করতে পারছি 5, আর মোট পরিসংখ্যায় এখানে যতগুলো পরিসংখ্যা দিয়েছে 4 + 5 + 8 + 7 করতে হবে, তাহলে 4 + 8 + 5 + 8 + 7 করলে হচ্ছে 24। এবার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব চেয়েছে, পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে গেলে যেই শ্রেণীর বলবে সেই শ্রেণীর পরিসংখ্যা আপন শ্রেণী দৈর্ঘ্য করতে হয়। প্রথম শ্রেণীর পরিসংখ্যা দিয়েছে 4, তার মানে 4 শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, যে এখানে নির্ণয় করা আছে 5, তার মানে শ্রেণী দৈর্ঘ্য 5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4/5। আর শেষ শ্রেণীর অর্থাৎ 75 যে 79 যেই শ্রেণীটা তার আপেক্ষিক পরিসংখ্যা চেয়েছে, আপেক্ষিক পরিসংখ্যা মানে উক্ত শ্রেণীর পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মোট পরিসংখ্যা আছে 24, আর উক্ত অর্থাৎ শেষ শ্রেণীর পরিসংখ্যা দেখো দেওয়া আছে 7, তার মানে 7/24 হচ্ছে অ্যান্সার, তার মানে এখানে দুটো অ্যান্সার নির্ণয় হয়ে গেল। এরপর আছে 3-এরটা, রমেনবাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হলো, তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হতো? এই ম্যাথটা উদাহরণে বইয়ের 141 পেজে দেওয়া আছে, আমি এর ফটোটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। এরপর দেখো আছে অথবার কোশ্চেন, রবিন কাকু দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন, তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়, তার মোট লাভ বা ক্ষতি কত হয় হিসেব করো। দেখো ধরি প্রথমটির ক্রয় মূল্য x টাকা, প্রশ্নানুসারে প্রথমটি বিক্রি করতে লাভ হয়েছে, তার মানে x ইন্টু যদি লাভ হয় তাহলে 100 মানে 4% মানে 100-র সাথে 4 যোগ করে আপন 100 সমান 1248, আর x ইন্টু 100 104 আপন 100 সমান 1248, বা x সমান 1248, এটা পাশ আনলে দেখো 1248 ইন্টু এটা উল্টে যাবে, 100টা উপরে যাবে, 104টা নিচে আসবে, সেইভাবে কাটাকাটি করলে দেখো 1248কে 104 দিয়ে কাটলে হবে 12, তাহলে 12 ইন্টু 100 মানে 1200। তাহলে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। আবার ধরি দ্বিতীয়টির ক্রয় মূল্য y টাকা, যেহেতু দ্বিতীয়টি বিক্রি করতে 4% লস হয়েছে বা ক্ষতি হয়েছে, তার মানে y ইন্টু 100 - 4, ক্ষতি যদি হয় 100 মাইনাস যে যতটা ক্ষতি হবে সেটা করতে হবে, তাহলে বিক্রয় মূল্য বেরোবে y ইন্টু 100 - 4 বাই 100 সমান 1248, তাহলে y সমান 1248 সাথে 100 গুণ করছি, আর 100 - 4 দেখো 96, কাটলে এটা হচ্ছে 1300, তার মানে দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। মোট ক্রয় মূল্য তাহলে 1300, আর প্রথম হস্তশিল্পের নির্ণয় করা হয়েছে 1200, তাহলে মোট ক্রয় মূল্য 1300 + 1200 টাকা সমান 2500 টাকা। মোট বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকায় প্রতিটি বিক্রি করেছে, তার মানে 1248 ইন্টু 2, তার মানে 2496 টাকা। তাহলে মোট ক্ষতি হচ্ছে 2500 মাইনাস 2496, যেহেতু দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কমে গেছে, তার মানে ক্ষতি হচ্ছে লাভ নয়, তাহলে বিয়োগ করলে হচ্ছে 4 টাকা, মানে মোট ক্ষতি হয়েছে 4 টাকা। এরপর দেখো 4-এরটা সমাধান করতে বলেছে অপনয়ন বা পরিবর্ত পদ্ধতিতে, আমি অপনয়ন এবং পরিবর্ত দুটি পদ্ধতিতে দিয়ে রাখছি, তোমাদের যেটা সুবিধা হবে সেইটাই করো। দেখো অপনয়ন পদ্ধতিতে প্রথমে করছি 1/3 x - y সমান 1/4 y - 1, এটা প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা হচ্ছে 1/7 4x - 5y সমান x - 7। এখান থেকে দেখো 4টা এখানে গুণ হচ্ছে, 3টা এপাশে গুণ করা হচ্ছে, তাহলে 4 × x - 1 y সমান 3 × y - 1। এবার 4x - 4y সমান, এটা যদি গুণ করে 3y - 3, 4x - 4y এগুলো সব এপাশ কেন হচ্ছে, তার মানে -3y + 3 সমান 0।
আর এ পাশে দেখো 7টাকে এর ধারে সমানের এ পাশে গুণ করা হচ্ছে, তাহলে 4x - 5y সমান x - 7 × 7, 4x - 5y সমান 7x - 49, 4x - 5y থাকছে। আর এটাও পাশে না হচ্ছে দিয়ে 7xটা 4x এর কাছে নিয়ে গেছি। দেখো 4x - 7x - 5y সমান -49, 49টা এর পাশেই থাকছে। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে -3x - 5y সমান -49, যেহেতু সব চিহ্নগুলোই মাইনাস আছে তাহলে সবগুলোই মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 3x + 5y সমান 49। এটা হচ্ছে 2। এবার কে যদি অপনয়ন করার জন্য আমরা দেখো এটাই 4x আছে, এটা 3x আছে, মানে x সমান করতে হবে। তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে 12 হবে, আর 3কে 4 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে এই প্রথমটাকে 3 দিয়ে গুণ, দ্বিতীয়টাকে 4 দিয়ে গুণ করে বিয়োগ করছে। তাহলে 12x মাইনাস এটা 4 দিয়ে গুণ, তার মানে প্রথমটা 3 দিয়ে গুণ, তাহলে 3 × 12x মাইনাস 3 সাথে 21 হয় সমান -3 সাথে 3 গুণ করলে -9। আর এটাকে পুরোটা 4 দিয়ে গুণ, তাহলে 12x + 20y প্লাস 196, 4 দিয়ে এটা গুণ করলে হচ্ছে, দিয়ে সব চিহ্ন পাল্টাতে হবে যেহেতু বিয়োগ করছি। এবার এটা কেটে গেলে 12x কেটে যাবে, -21 হয়, আর এটা -20 হয় থেকে হচ্ছে -41 হয়, আর এটা -9 -196। যদি দুটো চিহ্ন একই থাকে তাহলে যোগ হবে, আর যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসবে, তার মানে -205। তাহলে দেখো 41 আর 205 এদিকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 205কে 41 দিয়ে কাটলে হবে 5, তাহলে y সমান হচ্ছে 5। এরপর দেখো y সমান 5টা 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বর মানে হচ্ছে এইটাই বসিয়ে পাচ্ছি। 3x + 5 × 5 সমান 49, তাহলে 3x + 25 সমান 49, 3x সমান 49 - 25, x সমান এটা বিয়োগ করলে হচ্ছে 24, 3 দিয়ে 24কে কাটলে হচ্ছে 8, তাহলে নির্ণয় সমাধান x সমান 8 বেরোচ্ছে, y সমান 5 হচ্ছে, তাহলে x সমান 8, y সমান 5। এরপর এটাই পরিবর্ত পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। পরিবর্ত পদ্ধতিতে দেখো, পরিবর্ত পদ্ধতিতে করতে গেলে হয় x না হলে y বের করে পরের সমীকরণে সেইটা বসাতে হয়। এখানে দেখো একইভাবে যেমন উপনয়নে করছিলাম সেইভাবেই দুদিকে গুণ করা হলো, 4 দিয়ে এটাকে, 3 দিয়ে এটাকে করার পর হচ্ছে 4x - 4y সমান 3y - 3, বা 4x - 4y - 3y সমান এদিকে -3 থাকছে, তাহলে 4x - 7y সমান -3, -7y, y সমানটা বের করছি, -7y সমান -3 - 4x, যেহেতু দেখো সবগুলোই মাইনাস তাই এইদিকে মাইনাস, এখানে মাইনাসটা কমন নিয়ে কেটে দিলাম, মানে সব প্লাস করছি, দিয়ে y সমান 3 + 4x আপন 7 বেরাচ্ছে। এইটাকেও কিছুটা করে নিয়ে তারপরে মানটা বসাবো। এই সমীকরণেও এদিকে গুণ করা হচ্ছে একই রকম অপনয়নের মতোই, 4x - 5y সমান 7x - 49, দিয়ে 7xটা আনা হচ্ছে, -49টা সেপাশেই থাকছে, 4x - 5y -7x, 7x প্লাস ছিল সমানের দিকে আসতে মাইনাস হচ্ছে সমান -49, বা 4x 7y বিয়োগ করতে হচ্ছে -3x, -5y সমান -49, তাহলে 3x + 5y সমান 49। এটা 2 দিচ্ছি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আর y সমান এটা 3 নম্বর সমীকরণ। y সমান 3 + 4x/7 2 নম্বর সমীকরণ, মানে এটাই বসে পাই দেখো 3x প্লাস এই যে 3x প্লাস 5 × y, তার মানে y এর জায়গায় 3 + 4x/7 মান বসে সমান 49। এবার 3x প্লাস 5 দিয়ে পুরোটা গুণ হবে, 5 × 3 = 15, 5 × 4 = 20, 15 + 20x/7 সমান 49। এইটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো 21x + 15 + 20x সমান 49, 21x 20x যোগ করলে 41x + 15, 7টার পাশে এসে গুণ হচ্ছে, গুণ হলে হচ্ছে 343। এবার 41x সমান 343 - 15 হচ্ছে 328, তাহলে x সমান 328/41, কাটলে দেখো 328কে 41 দিয়ে কাটলে হচ্ছে 8, তাহলে x সমান হচ্ছে 8। এবার x সমান 8, এইটাকে 3 নম্বর সমীকরণ, এই সমীকরণে বসে পাই y সমান 3 + 4 × 8/7, তাহলে 3 + 32/7 মানে 35/7 সমান 35কে 7 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে নির্ণয় সমাধান x সমান হচ্ছে 8 আর y সমান 5। এরপর দেখো 5এর দাগের যে প্রথমে উপপাদ্যটা আছে, সেই উপপাদ্যটা আছে 126 নম্বর পেজের উপপাদ্য 21 নম্বর, এটা আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো 126 নম্বর পেজের এই যে উপপাদ্যটা আছে 21 নম্বর, সেই উপপাদ্যটাই হচ্ছে এটা। তোমরা এটা বুঝে করে নিও, যদি উপপাদ্য একদম ডিটেলস বুঝিয়ে দিতে হয় তাহলে কমেন্ট করো, তাহলে উপপাদ্যটা কিন্তু আমি আলাদাভাবে বুঝিয়ে দেবো উপপাদ্যগুলো। এখন আপাতত শুধু দিয়ে রাখছি ছবিটা, তোমরা এখান থেকে দেখে করে নিও, কিন্তু উপপাদ্য সবসময় বুঝে করবে, না বুঝে করলে কিন্তু পরীক্ষায় যে পুরোটা করতে পারবে না। এরপর দেখো পরেরটা আছে 2 নাম্বারটা, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এইটা দেখো 86 নম্বর পেজে আছে, উপপাদ্য 7 না উপপাদ্য 17 নম্বর উপপাদ্য, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এই উপপাদ্যটা অনেকটাই ছোট, তোমরা এটা বুঝে কিন্তু করে নিও। এরপর দেখো যে 6 দাগের প্রয়োগ রয়েছে, প্রমাণ করো যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি, বিসি ও সিএ বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে DEA, প্রমাণ করো যে DEF ত্রিভুজ সমান 1/4 এবিসি ত্রিভুজ। এই প্রয়োগটাও বইয়ের দেখো 189 পেজের প্রয়োগ 12ই আছে, আমি দেখিয়ে দিচ্ছি।
189 পেজ। দেখো প্রয়োগ 12, এই 189 পেজের প্রয়োগ 12তে এই একই উপপাদ্যটা রয়েছে প্রয়োগটা। দেখো এখান থেকে দেখে নিও, বই খুলেও কিন্তু দেখে নিও, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো আছে 7এরটা, ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করো যার AB সমান 4 সেমি, BC সমান 5 সেমি, CD সমান 4.8 সেমি, DA সমান 4.2 সেমি এবং কর্ণ AC সমান 6 সেমি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। এটা আমি খাতায় এখন করিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এটা প্রথমে সব সরলরেখা যেগুলো আছে সবেরই বাহুগুলো মানে AB BC CD DA AC এগুলো আগে টেনে নিচ্ছে, তারপর চতুর্ভুজ অঙ্কন করে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। দেখো প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আছে AB হচ্ছে 4 সেমি, AB 4 সেমি, BC 5 সেমি, BC হচ্ছে 5 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি, BC 5 সেমি, CD 4.8 সেমি, 5 6 7 8, 4.8 সেমি হচ্ছে CD, DA 4.2 সেমি, তাহলে 4 1 2, 4.2 DA, আর কর্ণ AC দেওয়া আছে 6 সেমি। এবার একটা রাফ মতো চতুর্ভুজ এঁকে রাখবেন, হলে আঁকতে অসুবিধা হবে কোনটা কখন কি নেওয়া হবে। এমনি যেমন হোক চতুর্ভুজ দিয়ে AB, এটা দেখো যেমন হোক ছোটো বড়ো যা হোক নেবে, ABCD, AB দেওয়া আছে 4 সেমি, BC দেওয়া আছে 5 সেমি, CD দেওয়া আছে 4.8 সেমি, D আছে 4.2 আর দেওয়া আছে AC 6 সেমি। এইভাবেই পরপর আগে AB থেকে BC আর AC, তারপর এগুলো টানতে হবে, তাই রাফ করে নিয়ে রাখলে সুবিধা হবে। এরপর আমি চতুর্ভুজটা আঁকছি। এরপর দেখো প্রথমে AB আছে, তাহলে AB বাহুটা নিচ্ছি, একটু ফাঁকা রেখেই নিচ্ছি, AB সেমিটাও লিখে দিচ্ছি 4 সেমি। এরপর দেখো BC, এখান থেকে BC মাপ নিয়ে BC টানছি, BC আর AC এই মাপটা নিয়েও টেনে দিতে হবে, A থেকে C দিয়ে জয়েন করতে হবে, এইটাও জয়েন করে দিতে হবে। C, এবার দেখো তাহলে ABC, এবার CD, এই যে CD এই মাপটা নিতে হবে, আবার AD মাপটা নিতে হবে, মাপগুলো সব ঠিকঠাক নিলে দেখো AD এটা এদিকে মাপ নিয়ে AD যেটা যেদিকে আছে যেমনভাবে আঁকা আছে মাপ নিতে হবে, দিয়ে জয়েন করে দিলেই চতুর্ভুজ হয়ে যাবে। এইভাবে চতুর্ভুজ অঙ্কন তোমাদের আগেও 8 থেকে আছে, আশা করি তোমরা পারবে, তবু আমি একটু ডিটেলসে বলে দিলাম। দেখো এখানটা D। এবার এই চতুর্ভুজের সমান ত্রিভুজ অঙ্কন করতে গেলে এই কর্ণটাও অঙ্কন করতে হবে। এবার এইটার এই যে BD এই কর্ণের সমান্তরাল এখানে একটা লাইন টানতে হবে, সমান্তরাল লাইন টানতে গেলে মানে সমান্তরাল সরলরেখা টানতে গেলে C থেকে বসিয়ে BDর মাপে এখানটা নিয়ে কাটতে হবে, আবার CDর মাপে CD মানে উপরের এটা মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে কাটতে হবে, দিয়ে C থেকে একদম টেনে দিতে হবে, যেমন এই সরলরেখাটায় ছেদ করে, দিয়ে এখানটায় নাম দিয়ে দিচ্ছি E। এবার এই সরলরেখায় এই নিচের AB বর্ধিত এদিকে যে লাইনটায় সমান্তরাল সরলরেখাটা ছেদ করছে, এই যে এইটা এইখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত একটা টেনে দিতে হবে, টানলে হচ্ছে ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। দেখো তাহলে যে এই যে ABCD চতুর্ভুজের সমান যে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান সেই ত্রিভুজটা হচ্ছে ADE ত্রিভুজ, এইটা ADE ত্রিভুজটা হচ্ছে এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। নিচে একটু লেখাটা লিখতে হবে, আমি লিখে তারপরে বল। দেখো এটা লিখতে হবে যে ABCD যেটা দেওয়া থাকবে সেটাই, ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করলাম যার AB সমান 4 সেমি, BC সমান 5 সেমি, CD সমান 4.8 সেমি, DA সমান 4.2 সেমি এবং কর্ণ AC সমান 6 সেমি। এই চতুর্ভুজের এই ABCD নামটা দিতে পারে, ABCD চতুর্ভুজের ABCD একটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ADE ত্রিভুজ অঙ্কন করলাম। এই লেখাটা লিখতে হবে, এটা না লিখলে কিন্তু 1 নম্বর করে কেটে দেয়, তাই অবশ্যই লেখার চেষ্টা করো। দেখো 8 দাগের যেগুলো আছে যে কোনো দুটো করতে হবে। 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? দেখো বর্গাকার পাতের ক্ষেত্রফল দিচ্ছে 196 বর্গ সেমি, মনে করছি এটা হচ্ছে বর্গাকার পাতটা, তাহলে এই বর্গাকার পাতের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে √196, মানে দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফলকে মানে বর্গমূল করলেই বর্গক্ষেত্রের তাহলেই পাওয়া যায়, তাহলে ক্ষেত্রফলে বর্গমূল করতে হচ্ছে দেখো 14, তার মানে এটা এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, মানে এখান থেকে এটা পুরোটা 14 সেমি। এবার দেখো যে সর্ববৃহৎ 4টা গোল আকার এরকম পাত এখান থেকে কেটে নেওয়া হচ্ছে,
কেটে নেওয়া হলে দেখো সর্ববৃহৎ যে পাত তৈরি হচ্ছে গোলাকার, তার ব্যাসার্ধ হচ্ছে দেখো এখান থেকে মনে করো যদি এইটা হয় তার মানে 14 অর্ধেক, তাহলে 14 অর্ধেক মানে ব্যাসটা হচ্ছে 17, 7, 14 অর্ধেক ব্যাস হচ্ছে 7 সেমি। তাহলে সর্ববৃহৎ বৃত্তাকার পাত যে কাটা হচ্ছে তার ব্যাসটা হচ্ছে 14/2 মানে 7 সেমি। এবার ওইটার ব্যাসার্ধ হচ্ছে দেখো তাহলে 7/2 মানে 7/2 সেমি। এবার সর্ববৃহৎ বৃত্তাকার পাতের পরিধি তাহলে দেখো পরিধির সূত্র হচ্ছে 2πr, 2 × 22 × 7/2 সেমি, 7 7 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে 22 সেমি থাকছে। অর্থাৎ প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হচ্ছে 22 সেমি। এটা পুরোটা অঙ্কটা, ছবিটা আঁকলে তোমরা ঠিক করে বুঝতে পারবে যে প্রতিটা যে বর্গক্ষেত্র হচ্ছে সেটা মানে বর্গক্ষেত্রের যে প্রতিটা বৃত্তাকার পাত কাটা হচ্ছে সেই বৃত্তাকার পাতের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। এখান থেকে একদম এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 7 সেমি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি বাগানের পরিসীমা নির্ণয় করতে বলেছে। ধরি আয়তক্ষেত্রের বাগানের যে আয়তকার বাগান তার দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, প্রস্থ হচ্ছে 2 সেমি। প্রশ্নানুসারে xy মানে বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 84 দিয়ে আছে, তাহলে xy মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 84, আর দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দেওয়া আছে 5, তার মানে x - y সমান 5। এবার আমরা যদি এই সূত্রটা ফেলি, এটা একটা সূত্র আছে x + y বা a + b হোল স্কয়ার সমান - b হোল স্কয়ার + 4ab, সেই সূত্রটাই ফেললে দেখো মানে x + y অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা এখান থেকে বের করবো। তাহলে x - y হোল স্কয়ার x - y সমান 5 আর 4 × xy সমান 84, সেইখান থেকে ক্যালকুলেশন করলে দেখো x + y হোল স্কয়ার হচ্ছে 361, বা x + y স্কয়ারটা যদি এপাশে আসে বর্গমূল হবে, বর্গমূল করে হচ্ছে 19। তাহলে x + y 19 আর 2 দিয়ে উভয় পক্ষ গুণ করছি, তাহলে 2 × x + y 2 × 19 সমান 38। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে 2 × x + y অর্থাৎ পরিসীমা সমান 38 সেমি। যেহেতু এটার মান হচ্ছে 38 সেমি নির্ণয় করা হচ্ছে। এটা এখানে হবে না, তাই আমি পরে দেখাচ্ছি। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, একটি ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়াম এর আকারের যে ক্ষেত্রটা তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ট্রাপিজিয়ামটা আগে অঙ্কন করতে হবে। দেখো সব থেকে যেটা বড় সেটা হচ্ছে সমান্তরাল বাহুর দেখো একটা 19, মানে এখান থেকে এইটা AB হচ্ছে 19, CD ছোটোটা হচ্ছে 9, আর তির্যক বাহুর যেগুলো আছে সেগুলো একটা 8 একটা 6, এইভাবে এঁকে নিচ্ছি। এবার দেখো উচ্চতাগুলো টানছি, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এটা P, এটার নাম দিচ্ছি Q, আর PD CQ এটা উচ্চতা ধরা হচ্ছে H। এবার এখান থেকে এটা একই, তার মানে এটা হচ্ছে 9 সেমি। এই যে বাকিটা পড়ে থাকছে এটা পুরোটা 19, এখান থেকে 9 যদি বাদ যায় এটা প্লাস এটা সমান 10, তাহলে একটা x হলে একটা হবে 10 - x, সেই হিসাবে পুরোটা করতে হবে। এই ছবিটা যেমন আছে সেইটা ছবিটা এঁকে বুঝে বুঝে করতে হবে। দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি আর 9 সেমি, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্যের পার্থক্য 19 - 9 মানে 10 সেমি। এবার তাহলে AP + BQ, আগেও যেটা বললাম AP + BQ সমান 10 সেমি। ধরছি APX, তাহলে BQ হবে 10 - x। এবার ধরি ট্রাপিজিয়ামের উচ্চতাটা ধরে নিচ্ছি, বলা হলো যে DP আর CQ উচ্চতা হচ্ছে H। এবার এই ত্রিভুজ থেকে দুটো থেকে বের করছি H মানে, তাহলে ADP, এই যে ADP সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের সূত্র যদি হয় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সূত্রটা ফেলছি। দেখো x² x মানে AP এটা ভূমি প্লাস লম্ব h² সমান হচ্ছে 6² তাহলে x² + h² সমান 6² বা x² + h² সমান 36। এবার BQC এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো h² + 10 - x² সমান 8², সেই হিসাবে h² + 10 - x² সমান 8², h² + 10 - x² সমান 64 হচ্ছে। এবার এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 - 2 করলে পাচ্ছি x² + h² - h² + 10 - x² সমান 36 - 64। এবার এই ব্র্যাকেটটা তুলতে গেলে দেখো x² + h² - h² - 10 - x² সমান -28, বিয়োগ করলে হচ্ছে আবার x² h² কেটে যাচ্ছে, x² এইটাকে সূত্রে ফেলছি 100 মাইনাস মানে a - b হোল স্কয়ারের সূত্রে ফেললে হচ্ছে 100 প্লাস -20x + x² সমান -28। তারপর ব্র্যাকেট তুললে দেখো চিহ্ন পাল্টাবে, x² - 100 + 20x - x², x² কেটে যাবে, 20x থাকছে, -28 + 100, 100টাকে এটাকে নিয়ে যাচ্ছি 72 হচ্ছে। অর্থাৎ x সমান দেখো 72/20 কেটে দিচ্ছি 2 দিয়ে, তার মানে 10, এটা 36, তার মানে 3.6, অর্থাৎ x এর মান হচ্ছে 3.6। এবার x এর মানটা 1 নম্বরে বসিয়ে h বের করবো, মানে মেন এখান থেকে h এর মান বের করতে হবে, মানে উচ্চতা বের করতে হবে, তবে ট্রাপিজিয়ামে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তাহলে 1 নম্বর যে সমীকরণ দেখো x² + h², x এর জায়গায় মান বসাচ্ছি 3.6 আর h থাকছে, তার মানে 3.6 হোল স্কয়ার + h² সমান 36, h² সমান 36 - 3.6 হোল স্কয়ার। 3.6 দেখো গুণ করে আমি করে রেখেছি 12.96 সমান 36কে যদি 23.04 দিয়ে বিয়োগ করা হয়, 12.96 দিয়ে বিয়োগ করা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 23.04। এবার 23.04 মান হচ্ছে h² এর মান। h করতে গেলে h এর মান নির্ণয় করতে গেলে এটা বর্গমূল করতে হবে, দেখো সাইডে বর্গমূল করেও রেখেছি, মান হচ্ছে বর্গমূলের 4.8। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল যে বাহুদ্বয় আছে 19 আর 9 মান দেওয়া আছে, তাদের যোগফল ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা 4.8 বের হলো। সেইভাবে দেখো মান বসিয়েছি, মান বসাতে 19 + 9 হচ্ছে 28, 2 28 কাটলে 14, 14 × 4.8 করতে হচ্ছে 67.2। এই যে গুণ করেও রাখা হলো, তোমরা দেখে নিও।
এরপর আছে দেখো 9 দাগের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। আমি এখানে প্রথমটা দেখো করে রাখছি। শ্রেণী হচ্ছে 25, 31, 31, 37, 37, 43, 43, 49, 49, 55। এবার মধ্যমান নির্ণয় করতে গেলে নিম্ন সীমা নিম্নমান যেটা আছে ঊর্ধ্বমানটা যেটা আছে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, করলে হচ্ছে 28। আর একটা মধ্যমান নির্ণয়ের পর সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করার দরকার নেই। শ্রেণী দৈর্ঘ্যটা নির্ণয় করবো দেখো 25, 31, 26, 27, 28, 29, 30, 31, মানে শ্রেণী দৈর্ঘ্য 6, তাহলে 28 এর সঙ্গে 6 যোগ করে বসিয়ে যেতে হবে পরপর। 28 এর সঙ্গে 6 যোগ করলে 34, 34 এর 6 40, এভাবে পরপর বসাতে হবে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আগে মধ্যমান নিতে হবে, তাহলে 6 বিয়োগ করলে 22, পরেরটা 6 যোগ করলে 58। এবার পরিসংখ্যাগুলো পরপর লিখে নিচ্ছি, তারপর এখানে অঙ্কন করতে হবে পরিসংখ্যা বহুভুজটা। এবার x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু একটি বাহু দৈর্ঘ্য প্রথমে 1 একক নিচ্ছে, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে আমি অঙ্কন করে দেখাচ্ছি। নিচে একটু জায়গা রেখে করতে হবে। আগে এগুলো টানতে হবে, এক্স 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 ড্যাশ বাহু, মাঝখানে যেটা সেটা হচ্ছে ও, এটা এক্স, এটা এক্স ড্যাশ, উপরটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবারে দেখো এখানে যে শ্রেণীটা সেটা 25 থেকে শুরু হচ্ছে, মানে 0 থেকে অনেকটা গ্যাপে যদি শুরু হয় এটা 0। আমি এখানটা একটু এরকম করার পর শুরু করবে, এখান থেকে দিয়ে শুরু করছি। আগে এটা রয়েছে, এখানটা এমনি এরকম করে দেবে, দিয়ে শুরু করতে হবে। এক একটা ঘরকে 1 একক ধরছি। এটা দেখো যেহেতু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে, আগে থেকে নিতে হয় 22 থেকে, তার মানে 25 থেকে না নিয়ে 20 থেকে শুরু করছি। এইখানটা দিচ্ছি 20, 20 পর হচ্ছে এটা যেহেতু 6 ঘর গ্যাপে হচ্ছে, তার মানে আগের শ্রেণীটা হবে হচ্ছে 19 থেকে 25 তবে হবে, তার মানে এখানটা 19 ধরতে হবে। প্রথমটা ধরছি 19, তারপর এক একটা যেহেতু 1 করে ধরছি 1 2 1 2 3 4 1 2 3 4 5 6 25, 25 এর পর আবার 31 1 2 3 4 5 6 31। এটা বেরিয়ে যাচ্ছে, এক্সট্রা আর একটু দূরে দেখো 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 61। এবার এই ওয়াই অক্ষ বরাবর দুটো বাহুকে 1 ধরছি, মানে এইটাই 1, দুটাকে নিয়ে 1 হবে, এখানে দুটোই 1। এখানে দেখো সবচেয়ে বড় আছে 13, আমি তাহলে 13 বেশি টানতে হবে। 2 ঘর করে দাগ দিচ্ছি, এটা 1, দুটো বাহু মানে ছোটো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটো বাহুকে 1 ধরছি, তাহলে 1 2 2 করে করে, আবার এটা 1, এখানে 2 4, এইভাবে পুরো সবগুলো টেনে নিতে হবে। 6 6 8 10 2 4, এটা হচ্ছে 12, তারপর 1 2 14, আমি 16 পর্যন্ত নিয়ে রাখছি, 1 2 16। এরপর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে মধ্যমানগুলো বসাতে হবে। দেখো মধ্যমান আছে প্রথমে 22 থেকে নিচ্ছি, যেটা পরিসংখ্যা 0, মানে এখানে হবে 19 20 21 22, এখানটা হচ্ছে 22, তার মানে এটাই নিচ্ছি 22। প্রথমে বিন্দু এ যেটা সেটা হলো 22, তারপর আছে 28, 28 মানে 25 26 27 28 এখানটাই, আর হচ্ছে এর পরিসংখ্যা 10, মানে এখানে যেটা ছেদ করবে 28, মানে এখান থেকে স্কেল বসাবে, বসিয়ে এই যে 28 আর 10 10 হচ্ছে, তার মানে এখানে, তাহলে এটা হচ্ছে বি। তারপরে আছে 34, পরিসংখ্যা আছে 13, তাহলে 34 32 33 34, পরিসংখ্যা হচ্ছে 13, মানে সবার দেখো 13 এটা লাইনে যাবে, আর 13 মানে 12 13, এটা হচ্ছে 13, এখানটায় 13। তারপরে আছে 40 40 আর 0 5, 40 হচ্ছে 37 38 39 40 40 আর 5, চল্লিশ পরিসংখ্যা 5 5, মানে এই মোটাটা 40 হচ্ছে এইটা, তার মানে এখানে। তারপর আছে 46 46 আর 3 46 44 45 46 এখানটা এর উপর, আর পরিসংখ্যা হচ্ছে 3 3, দেখো এটা 2, এখানটা 3, মানে এটা 3। তাহলে দেখো দেখে নিচ্ছে, এই দেখো এটা হচ্ছে 3। তারপরে আছে 56 56 আর পরিসংখ্যা হচ্ছে 1, 56 হচ্ছে 56 নয়, এটা ভুল করে হয়ে গেছে। 46 এর পরে 6 যোগ হলে হবে 52, তাহলে 52 49 50 51 52 52, আর এটা হচ্ছে 1, মানে দুটো ঘর নিচ্ছিলাম 52 থেকে 1, এইখানটাই হচ্ছে। তারপরে আছে 58, মানে 56 57 58, এখানটাই হচ্ছে 58। নেওয়ার পর বিন্দুগুলো সব যোগ করতে হবে। এই বিন্দু থেকে এ বি একটা সরলরেখা টানছি, এ থেকে বি, সি ডি ই এফ জি, পরপর এগুলো জয়েন করে করে যেতে হবে।
তো দেখো এইভাবে পরপর চয়ন করে গেলে এই যে পরিসংখ্যা বহুভুজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি। তাহলে পরিসংখ্যা বহুভুজটা হচ্ছে এটা, এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। দেখো এটা ছবিটা ভালো করে দেখে নিবে, আমি আস্তে আস্তে পুরোটা বুঝিয়ে দিয়েছি। তো এইভাবে যদি চাও তাহলে পরবর্তী ভিডিও আমি আজ আনছি, তাড়াতাড়ি কমেন্ট করে জানিও এইভাবে তোমাদের ঠিক হচ্ছে কিনা। আজকে তাহলে 2 নম্বর পেজের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম, এরপর 3 নম্বর যে স্কুল আছে তার অ্যান্সারও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর তাহলে পরবর্তী যদি ভিডিও তোমাদের চাই তাহলে কমেন্ট করে জানিও এবং লাইক করো। তো আজকে এই পর্যন্তই।